অবস্কিউরের একটা অ্যাড্রেস ছিল, আমার খুলনার বাসার অ্যাড্রেস। সেই অ্যাড্রেসে গাদা গাদা চিঠি আসতো, ডাকঘরের চিঠি, এবং সেগুলো আমরা খুলে খুলে সব পড়তাম। যেগুলো খুব মনে হতো যে কালেকশনে রাখার, সেরকম রাখতাম। আমার কাছে 90s-এর গুরুত্ব অনেক বেশি, কারণ ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ হচ্ছে 90s। ওই সময় আমরা যত গান করেছি, যতগুলো ব্যান্ড যত গান করেছে, সেই গানগুলোই আজও একইভাবে মানুষ শুনছে এবং সেগুলোর কদর করছে। সো 90s আমার কাছে প্রচণ্ড রকমভাবে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। অবস্কিউরের জন্ম 85 সালে। আমি 1 বছর চাইমে ইংলিশ ভোকালিস্ট হিসাবে গান গেয়েছি। একটা সময় মনে হলো যে খালি ইংরেজি গাইলে চলবে না, আমাকে বাংলা গাইতে হবে। এখন বাংলা খালিদ ভাই গান, ন্যাচারালি চাইমে সেই স্কোপ নাই, যেই কারণে অবস্কিউরের জন্য আমি বেরিয়ে খুলনাতে গিয়ে খুলনার কিছু একদমই আনকোরা নতুন ছেলেদেরকে নিয়ে অবস্কিউর তৈরি করলাম। নামকরণটা এলো, আমরা আসলে ওই সময়টাতে প্রচণ্ড গান শুনতাম আর ভীষণ রকম ইনফ্লুয়েন্স ছিলাম পিঙ্ক ফ্লয়েড থেকে। সো পিঙ্ক ফ্লয়েডের একটা অ্যালবাম যেটা অবস্কিউরড বাই দ্য ক্লাউডস, ওখান থেকে অবস্কিউরের যখন আমরা মানেটা খোঁজা শুরু করলাম, অস্পষ্ট, হিডেন টু ফেম, এই টাইপের একটা কিছু, তখন মনে হলো এটা আমাদের জন্য পারফেক্ট নাম, কারণ আমাদেরকে কেউ চেনে না। সো সবাই বলল ঠিক আছে, ভারী সুন্দর, আমরা সেই নামেই পথ চলা আমাদের শুরু হলো। অবস্কিউর যখন শুরু হয় তখন আসলে আমাদের যন্ত্র বলতে ছিল একটা অ্যাকোস্টিক গিটার, একটা হারমোনিয়াম, এবং যেই গান বাজনা ভালোবাসে সেই অবস্কিউরের। সো আমাদের মেম্বার ছিল, প্রথম অ্যালবামে ছবি আছে 8 জনের। আমাদের 2 জন নিজেদের গীতিকার ছিল, এহসান আর সোহেল আলম চৌধুরী। তুষার ছিল রিদম গিটার, জন বালা ছিল লিড গিটার, মাসুদ বেস গিটার, সোহেল আজিজ কিবোর্ড, আজমবাবু ড্রামস, আর আমি ভোকালে। সো 8 জনের ছবি আছে প্রথম অ্যালবামে। অবস্কিউরের শুরু যখন হয়েছে তখন প্র্যাকটিস প্যাড বলতে আমার খুলনার বাসার নিচে একটা ফ্ল্যাট খালি ছিল, ওখানে একটা রুমে আমরা টেবিল পিটিয়ে গান করতাম, হারমোনিয়াম আর অ্যাকোস্টিক গিটার। পরে যখন অ্যালবাম বের হলো, অ্যালবাম বের হওয়ার পরে আমরা শামসুন্নাহার হলের যে প্রভোস্ট থাকতেন, আমাদের আরেক গান পাগল মানুষ অভিক, ওর মা ছিল প্রভোস্ট। সো আমরা ওই একটা গ্যারেজকে অ্যাকোস্টিক করে, সাউন্ড প্রুফ করে, আমরা একটা এসি লাগিয়ে ওইটা আমাদের প্র্যাকটিস প্যাড হিসাবে শুরু করলাম। পরে সেই প্র্যাকটিস প্যাড আসলে অনেকের অনেক কাজে এসছে, বিকজ আমরা তো করতামই। যখন পরে এলআরবি হলো, বাচ্চু ভাইরা কিন্তু আমাদের প্র্যাকটিস প্যাডেই শুরু করেছিলেন। আমরা যেই ধরনের মিউজিক করি সেগুলো যন্ত্রপাতি অনেক অনেক কস্টলি। তারপরে আমরা শো করা শুরু করলাম, আস্তে আস্তে যন্ত্র কেনা শুরু হলো। ফাইনালি আমি 89-এ সিঙ্গাপুরে গিয়ে একদম পুরো ব্যান্ডের যন্ত্রপাতি কিনে নিয়ে আসলাম। আমাদের প্র্যাকটিস প্যাডটা একদম ঝলমল করে উঠলো যন্ত্রপাতিতে। এই সময় যেটা হলো যে বাচ্চু ভাই তখন এলআরবি করলেন, বাচ্চু ভাইয়ের প্র্যাকটিস প্যাড নাই। তো আমাকে হঠাৎ একদিন সারগম স্টুডিওতে বললেন যে তোদের তো প্র্যাকটিস প্যাডটা আছে, আমরা কি এলআরবি ওখানে একটু প্র্যাকটিস করতে পারবো? তো তখন আমি যেটা করেছিলাম, আমাদের প্যাডের চাবিটা বাচ্চু ভাইয়ের হাতে দিয়ে বলেছিলাম যে বাচ্চু ভাই, আপনি এখানে যতদিন খুশি যেভাবে খুশি করেন, আপনি যখন যেদিন যাবেন আমাকে খালি একটা ফোন করে বলবেন যে আজকে আমরা প্র্যাকটিস করব, তোরা আসবি না। তো এইভাবে এলআরবিরও শুরু কিন্তু আসলে আমাদের সেই শামসুন্নাহার হলের প্যাড থেকে। ওখানে আমরা ছিলাম আপ টু 91 পর্যন্ত। অবস্কিউর তৈরি হলো 85 সালের 15ই মার্চ। তারপর থেকে আমরা যেটা করতাম, আমরা খুলনাতে খুব বড় একটা শো করেছিলাম রেলওয়ে অডিটোরিয়ামে, কিন্তু সেখানে গান গেয়েছি সব চাইমের বাংলা গান, কারণ আমাদের নিজেদের কোনো গান ছিল না। কিন্তু সেটাই খুলনাতে এরকম ঢাকা থেকে সাউন্ড নিয়ে, হেভি সাউন্ড নিয়ে একটা শো করা, এত বেশি মানুষ হয়েছিল এবং আমরা এত বেশি উৎসাহ পেয়েছিলাম, আমরা চিন্তা করলাম যে না, লেটস কন্টিনিউ, আমরা এটা গান বাজনা চালিয়ে যাব। এই সময় সারগম রেকর্ডিং স্টুডিও তখন মাত্র কনস্ট্রাকশন চলছে, সব কিছু হচ্ছে, এবং আমাদের খুলনার আমাদের যে ড্রামার আজমবাবুর বড় ভাই পান্না ভাই সারগমে তখন রেকর্ডিস্ট হিসাবে জয়েন করলেন। তো এরকম একটা ঈদের কোনো একটা ছুটিতে পান্না ভাই খুলনায় গিয়ে আমাকে বললেন যে মানুষের গান গেয়ে তো হবে না, নিজেদের গান লাগবে। তাই বললাম ঠিক আছে পান্না ভাই, বললো তোরা যদি রেডি করতে পারিস 12টা গান,
তাহলে আমি সারগামের বাদলকে বলবো যে অবস্কিউরের একটা অ্যালবাম যেন বাদল করে সারগাম থেকে। তো ঈদটা যাওয়ার পরপরই আমরা কাজে নেমে পড়লাম, চললো গান লেখা, যে যেভাবে পারছে গান লিখে নিয়ে আসছে, আর আমরা যেভাবে পারছি সেগুলোকে সুর করছি অ্যাকোস্টিক গিটারে তুলে তুলে। প্রথম অ্যালবামের জন্য আমরা গান করেছিলাম 32টা, মানে এতই আমাদের উৎসাহ, সেই 32টা গান অ্যাকোস্টিক গিটারে গেয়ে আমরা পাঠালাম বাদল ভাইয়ের কাছে সারগামে। সেখান থেকে পান্না ভাই আর বাদল ভাই 12টা গান চুজ করলেন যে না আমরা এই 12টা গান আমরা করব। এখন এরপরে প্রশ্ন আসলো যে গান তো হলো, কিন্তু গানে কি বাজাবো, যন্ত্রপাতি তো কিছু নাই, অ্যাকোস্টিক আর হারমোনিয়াম দিয়ে তো ব্যান্ডের গান হবে না। তখন ঢাকাতে আমাদের মানামের বাবা যন্ত্র ভাড়া দিতেন, কিবোর্ড ভাড়া পাওয়া যেত, বেস গিটার ভাড়া পাওয়া যেত। তো আমরা এটা নিয়ে কথা বললাম বাদল ভাইয়ের সাথে, পান্না ভাইয়ের সাথে, বললো তোরা ঢাকায় আয়, তারপরে ব্যবস্থা করছি। তো ঢাকায় আমাদেরকে বরাদ্দ করা হলো 3টা রাত রেকর্ডিংয়ের জন্য। 2 রাত আমরা রাত 12টা থেকে ভোর পর্যন্ত মিউজিক ট্র্যাক করব, আর 1 রাতে আমি সবগুলো গান গাইব। আর এর মধ্যে যন্ত্র ভাড়া নেওয়া হলো মানামের বাবার কাছ থেকে। আর তখন সারগাম নতুন রেকর্ডিং স্টুডিও, সেখানে প্রচুর মিউজিশিয়ান এবং আর্টিস্টদের ভিড়। আমাদের বাঁচাতে এগিয়ে এলো ফিডব্যাক মাকসুদ ভাইরা, মাকসুদ জামিল মিন্টু, ইশতিয়াক ভাই, শেখ ইশতিয়াক। আমরা যেহেতু ওইভাবে মডার্নাইজ যন্ত্রপাতি সেভাবে বাজাতেও পারি না, জানি না, ফুয়াদ নাসের বাবু ভাই আর মিন্টু ভাই আমাদের সোহেল আজিজকে ইয়ামাহা DX7-এ টোন সেট করে দিল যে এই টোনটা দিয়ে তুমি এই গানটা বাজাও, এই টোনটা দিয়ে এই গানটা বাজাও। লাবু ভাই আমাদের গিটারিস্ট জন বালাকে বিবিধভাবে বলল যে এইটা, কিন্তু আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা যা বাজাতে পেরেছি আমরা তাই বাজিয়েছি। তখন কিন্তু চাইলে আমরা যন্ত্রী ভাড়া করে কাজটা করতে পারতাম, যে আমাদের গিটারিস্ট দরকার, একজন বাজিয়ে দিল। আমরা সেটা না করে আমরা বলেছি না, আমরা যা পারবো আমরা তাই বাজাবো। এইভাবে আমরা 3 রাতে আমরা অ্যালবাম শেষ করলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেদিন আমি গান গাইবো 3rd রাত, সেদিন আমার সিভিয়ার ডায়রিয়া। এখন সারগামের বাথরুম হচ্ছে দোতলায়, স্টুডিও নিচতলায়। আমি একটা করে গান গাই আর দৌড়ে বাথরুমে যাই, আবার নেমে এসে গান গাই। এই করে অ্যালবাম শেষ করেছি। করার পরে আমরা সারগামের সামনে যে ফুটপাথটা, ভোরবেলায় ফুটপাথে আমরা সবাই মিলে বসেছি। আমি বললাম যে এই গানগুলো যদি মানুষ শোনে তাহলে গান করব, আদারওয়াইজ আমাদের গান বাজনার এখানেই শেষ, আমার এত কষ্ট আমার দ্বারা হবে না। সমস্যা হচ্ছে স্টুডিও ভাড়া 4000 টাকা করে। এই 3 রাত যে আমরা কাজ করব, 3-4 12,000 টাকা কোথা থেকে আসবে? আমার সাথে যেই ছেলেরা ব্যান্ড করছে এদের রিক্সা ভাড়াটা বাসা থেকে যে প্র্যাকটিসে আসে সেটাও আমি দেই। তো 12,000 টাকা প্রশ্নই আসে না কারো কাছ থেকে পাওয়ার। তো যথারীতি গিয়ে আমার বাবা আসলে আমাকে প্রচণ্ড রকম আদর করতেন। আমাদের একটা স্টিলের আলমারি ছিল বাসায়, ওটা খুললে ঘটাং করে একটা আওয়াজ হতো। তো আমি বাসার যেখানেই থাকি না কেন, ঘটাং আওয়াজ পেলেই আমি আলমারির সামনে দাঁড়িয়ে যেতাম, আর বাবা আমাকে 10 টাকা 20 টাকা দিতেন। এটা ছিল একদম নিত্যদিনের কাজ বাবার। তো বাবাকে গিয়ে বললাম যে বাবা, আমি তো রেকর্ডিং করতে যাব, আমার 12,000 টাকা লাগবে। তো বলে রেকর্ডিং কি জিনিস, কি করবি তোরা? আমি বললাম গান গাই, তো গান রেকর্ড করব। বলে গান তো তোর বড় আপা গায়, তুই কবে থেকে গান গাস? আমি বললাম বাবা যা খুশি করি, দাও না 12,000 টাকা। বিরাট বায়না ধরলাম। ধরার পরে ফাইনালি বাবা দিলেন, এবং ধরেই নিলেন, ওই টাকাটা জলে গেল। তো সেই 12,000 টাকা দিয়ে অবস্কিউরের প্রথম অ্যালবাম, এবং অ্যালবাম থেকে বাদল ভাই সারগামের যখন কমপ্লিট হলো, অ্যালবাম সুপার ডুপার হিট হলো, আমাদেরকে 12,000 টাকাই ফেরত দিলেন, বেশি দেন নেই। আমাদের প্রথম অ্যালবামের প্রথম গান যেটা আমরা করেছিলাম সেটা ছিল রজনী কাটে। আমরা তখন তো প্রচুর গান লিখছি, যে যেভাবে পারছি লিখছি। আমি লিখছি, সোহেল আলম চৌধুরী লিখছে, এহসান গান যে লেখে এটাই আমি জানি না, কিন্তু ও প্রতিদিন আমাদের গানের আড্ডায় এসে বসে। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে এহসান একটা কাগজ দলা মোচড়া করা আমাকে দিয়ে বলল, টিউ ভাই এটা পকেটে রাখেন, পরে দেখেন। তা আমি যথারীতি ভুলে গেছি। রাত্রে যখন কাপড় পাল্টাতে যাব তখন কাগজটা বের করেছি। আমি বের করে দেখলাম যে মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। এবং সবচেয়ে মজার ব্যাপার, পরের দিন, ইনফ্যাক্ট রাতেই এটা সুর আমি চিন্তা করেছি। পরের দিন আমরা গানটার টিউনটা কমপ্লিট করেছি, কম্পোজিশন মোটামুটি চিন্তা করেছি।
মজার ব্যাপারটা হলো এই যে গানটির কোথাও লিরিকে আমাকে একবারও হাত দিতে হয়নি, ও যা লিখেছে এক্স্যাক্টলি সেটাই মাঝরাতে চাঁদ, এবং এই মাঝরাতে চাঁদ এখন পর্যন্ত অবস্কিউরের সবচেয়ে জনপ্রিয় গান। যেহেতু আমি নিজে কোনোদিন গান বাজনা শিখিনি ওইভাবে, আমার চর্চা করার কিছু নাই, আমি হলাম বাথরুম টাইপের সিঙ্গার, যখন যেখানে গান আমার মনে হয় আমি গেয়ে ফেলি। যেটা প্রবলেম হয়েছিল স্টুডিওতে যখন আমি ভয়েস দিতে যাই, তখন ওখানে লাকি ভাই বসা, তপন চৌধুরী বসা, আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোয় না, যে এনাদের সামনে আমি কিভাবে গান গাবো। এই দুইটা মানুষ তখন আমাকে প্রচন্ড রকম সাহস দিয়েছেন। তপন দা বললো, আরে এত সুন্দর হচ্ছে, তুই কেন ভয় পাচ্ছ? তাই বললো, দাদা আপনার এইখানে বসে থাকলে তো আমার গান হয় না। বলে, না না হবে হবে, আমরা আছি, তুমি করো। এই যে উৎসাহ, ওই সময়টার 90s একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে যাই করি না কেন, যে যেরকমই গান বাজনা করুক না কেন, আমাদের যে সিনিয়র আর্টিস্টগুলো ছিলেন তারা যে কিভাবে মানুষকে হেল্প করেছেন, আমাদেরকে হেল্প করেছেন এবং উৎসাহ দিয়েছেন, আমি এই যুগে সেটা একেবারেই পাই না। এটার বিরাট একটা অভাব তৈরি হয়ে গেছে সামহাও। আমরা যখন অ্যালবাম রেডি করার আগে, মানে রেকর্ডিংয়ে যাওয়ার আগে যখন সারগামে বসে বসে আড্ডা দিই, তখন দেখি সারাদিন বাদল ভাই হাতে একটা ওই যে কাগজ আটকানোর একটা ক্লিপ ফাইল নিয়ে সারাদিন আঁকছেন কিছু। তো বাদল ভাইকে জিজ্ঞেস করলে দেখায় না। তাই আমি বললাম, বাদল ভাই কি করেন আপনি সারাদিন, কি এটা? বলে, এই দেখো কমপ্লিট হয়েছে। হঠাৎ করে একদিন দেখালো এবং দেখলাম সেটা অবস্কিউর ভলিউম 1, যদিও অবস্কিউরের ওটার জায়গায় রস্য, এবং সেভাবেই অ্যালবামটা বেরিয়েছিল। আমাদের ওই সাহসও ছিল না বলবো যে না এটা রস্য না ও হবে। তো অ্যালবামটা পুরোটা আর্ট করা, অ্যালবাম কভারটা বাদল ভাইয়ের, এবং উনি যখন দেখালেন আমরা বললাম ভীষণ সুন্দর, এটাই হবে। আমরা বলবো আমরা ভীষণ রকম লাকি যে চিঠির যুগটা আমাদের সময় ছিল। অবস্কিউরের একটা অ্যাড্রেস ছিল, আমার খুলনার বাসার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গাদা গাদা চিঠি আসতো, ডাকঘরের চিঠি, এবং সেগুলো আমরা খুলে খুলে সব পড়তাম। যেগুলো খুব মনে হতো যে কালেকশানে রাখার, সেরকম রাখতাম। আর টেলিফোনের ব্যাপার তো ছিলই, বাসায় ফোন ছিল, তখন তো সেলফোন ছিল না, ফোন পেয়েছি প্রচুর। সবচেয়ে বেশি মজার বিষয় যেটা, যখন আমাদের যেদিন অ্যালবামটা বেরোলো সেদিন খুলনাতে আমরা সবাই, খুলনার সব ধরনের মানুষের যাওয়ার জায়গা হচ্ছে খুলনা নিউ মার্কেট। ওখানে গেলে গান শোনা যায়, বিভিন্ন জোরে জোরে বিভিন্ন দোকানে গান বাজে। তা আমরা, আরেকটা জায়গা হচ্ছে ডাক বাংলার মোড়, এখানেও কিছু ক্যাসেটের দোকান ছিল যেখানে গান বাজতো। তা আমরা রেকি করতে বেরোলাম যে কি হচ্ছে, অ্যালবামটা তো আজকে বেরিয়েছে। তো নিউ মার্কেটে গিয়ে দেখি বিকট আওয়াজে বাজছে গান, এবং যথারীতি ব্যান্ডের সবার কলারটা হঠাৎ করেই দাঁড়া গেল যে আরে বাপ, এ তো সিভিয়ার অবস্থা। সেখান থেকে আসলাম ডাক বাংলার মোড়ে, একই ঘটনা। ক্যাসেটের দোকানে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ভাই কেমন চলতেছে? বলে, আরে ভাই কি একটা অ্যালবাম, শুনেন খালি। তাই বললাম, ভাই শুনবো কি, আমি তো গাইছি। ও ভাই টিউ ভাই, এই ভাই সেই ভাই। তো এই ফিলিংসটা না আসলে এখন পর্যন্ত কেমন জানি বুকটা ফুলে ওঠে, মনে হয় যে আমরা নিশ্চয়ই ভালো একটা কিছু করেছিলাম যে মানুষ এইভাবে আমাদেরকে ভালোবেসেছে। একদিন সারগাম রেকর্ডিং স্টুডিওতে ঢুকছি, অ্যালবাম তখন ম্যাসিভ হিট, সুপার ডুপার হিট। বাচ্চু ভাই বাইরের যে ওয়েটিং স্পেসটা যেখানে আমরা বসে আড্ডা দিতাম, ওখানে বসা, আমাকে দেখে বললো, এই তোরে খুঁজতেছি। আমি বললাম, কি ঘটনা বাচ্চু ভাই, কি ব্যাপার? বলে, তোরা শো শুরু করছিস? আমি বললাম, শো কই পাবো বাচ্চু ভাই, জানি না তো। তো বলে, চিটাগংয়ে একটা শো আছে, তোরা করবি? আমি বললাম, নিশ্চয়ই করবো। বলে, 10,000 টাকা কিন্তু, এর বেশি পাবি না। তাই বললাম, 10,000 টাকাই অনেক টাকা আমাদের কাছে। ঠিক আছে বাচ্চু ভাই। আমার মনে হয় যে এখনো গর্ব করে আমি বলি যে অবস্কিউরের প্রথম শোটা বাচ্চু ভাই আমাদেরকে দিয়েছিলেন। সেই শো আমরা চিটাগংয়ে করেছি, সাকসেসফুল শো, এবং সেখানে বাচ্চু ভাইয়ের সম্মানটা আমরা রাখতে পেরেছিলাম। 86-তে প্রথম অ্যালবাম অবস্কিউর ভলিউম 1, 88-তে সেকেন্ড অ্যালবাম অবস্কিউর ভলিউম 2, এই দুটো সারগাম থেকে। সেকেন্ড অ্যালবামে আমরা দাবি করেছিলাম সারগামের কাছে 3 লক্ষ টাকা, এবং সারগাম কোনো কথা না বলে 3 লক্ষ টাকা দিয়েছিল। দেওয়ার পরে আমরা বুঝেছিলাম আমাদের ভুল হয়েছে, টাকাটা আরও বাড়ানো উচিত ছিল, কারণ আমাদের তখন ধারণাই নাই যে আসলে এই ইন্ডাস্ট্রি থেকে কেমন পয়সা প্রোডাকশন কোম্পানিগুলো আসে।
থার্ড অ্যালবামে আমরা চলে গেলাম শার্ট প্রোডাক্টে, এটার নাম স্বপ্নচারিণী। সেটাও আমরা আসলে মোটামুটি ভালো টাকা পেয়েছিলাম, অঙ্কটা আমার মনে নেই। এরপরেই একটা 10 বছরের গ্যাপ আছে অবস্কিউরের, 91 to 2000। আমি দেশের বাইরে চলে গেলাম, ব্যান্ডের কিছু ছেলেপেলে দেশের বাইরে চলে গেল, সো কেপ্ট ইট অন হোল্ড, যে আমরা আবার যদি ফেরত আসি তখন দেখা যাবে। সবার আগে ফিরলাম আমি 2000 সালে, এসে দেখলাম যে ব্যান্ডের সব স্ক্যাটার্ড, কে কোথায় কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সবাইকে জোগাড় করলাম, 2001-এ অ্যালবাম করলাম ফেরাতে তোমায়। ফেরাতে তোমায়তে তখন আমাদের সাথে লিটন ডিকস্টা বাজাতেন, আমাদের মেহেদি গিটার বাজাতো। তখন থেকেই আসলে অবস্কিউর মেম্বারের একটা বিরাট সমস্যায় ভুগছি। 2001-এর পরে আমরা চলে গেলাম আবার 3-4 বছর, 5 বছরের একটা গ্যাপ। 2007-এ বের হলো অপেক্ষায় থেকো। অপেক্ষায় থেকো অ্যালবামের পরে আসলো ইচ্ছের ডাকাডাকি। ইচ্ছের ডাকাডাকির পরে আমরা আবার 2013-তে সলিড একটা লাইন আপ তৈরি করলাম, করে আমরা অ্যালবামটার নাম দিলাম ফেরা। 2014-তে বের হলো আমাদের অ্যালবাম অবস্কিউর বাংলাদেশ। এরপরে বেরিয়েছে টিটোর স্বাধীনতা, একদম লাস্ট অ্যালবাম আমাদের। লাস্ট অ্যালবাম হচ্ছে 2025-এ রিইনকার্নেশন, যেটা একটা ভাইনাল প্রজেক্টে আমরা কাজ করেছি, যেটা ভাইনাল আকারে অচিরেই আসছে বাংলাদেশে। সেটার স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ হলো রিইনকার্নেশন। আর এর মধ্যে এসছে ক্র্যাক প্লাটুন। সব মিলিয়ে অবস্কিউরের অ্যালবাম এই পর্যন্ত 14টা। মিক্সড অ্যালবাম শুরু হলো 93 সালে। আশিকুজ্জামান টুলু ভাই আমাদের চাইমের কর্ণধার, এবং টুলু ভাইয়ের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অসম্ভব সুন্দর কম্পোজিশন এবং অসম্ভব সুন্দর সুর। টুলু ভাই যখন বললেন একটা মিক্সড অ্যালবাম হবে, অ্যালবামের নাম হচ্ছে স্টার্স, এবং সেখানে 10টা রিনাউন ব্যান্ডের যত ভোকালিস্ট আছেন তারা গান গাইবেন। আমাকে যখন ডাকা হলো, আমার মনে হলো আমি ব্লেস যে টুলু ভাই আমাকে ডেকেছেন, এবং স্টার্স রাতারাতি ম্যাসিভ হিট হয়। মিক্সড অ্যালবাম যখন শুরু হলো, আমরা সবাই ভীষণ রকম ইন্টারেস্টেড হলাম এটাতে, কারণ তখন আমরা গান গাইছি, আমাদের গানের সংখ্যা বাড়ছে, এবং এই সুবাদে নতুন নতুন কিছু মিউজিক ডিরেক্টরের গান আমরা পাচ্ছি। টুলু ভাই শুরু করলেন, এরপরে প্রিন্স মাহমুদ এলো, শকাত নামে এক ভদ্রলোক এলো, এবং সবাই মোটামুটি মিক্সড অ্যালবাম। আজমির বাবু, ওদের কাজ খুব পছন্দ হতো আমার। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, মিক্সড অ্যালবামে গান গাওয়া আমি বন্ধ করলাম সবার আগে। বন্ধ করার কারণটা হলো, একটা সময় দেখলাম যে টিপু ব্র্যাকেটে অবস্কিউর, মানে ব্যান্ডটা তখন ফ্রন্ট লাইনে আর নাই, কারণ আমি গান গাই আমার ব্যান্ডে, সুতরাং আমাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা আমি একা পাচ্ছি, ব্যান্ড পাচ্ছে না। তাতে কি হচ্ছে, ব্যান্ডগুলোর ক্ষতি হচ্ছে। যেটা হলো যে আমরা যখন স্পিকারে গান শুনছি আর যখনই কানে একটা হেডফোন দিয়ে দিচ্ছি, তখনই মনে হচ্ছে আমি দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছি। ওয়াকম্যানের জনপ্রিয়তা কিন্তু এই কারণে সবচেয়ে বেশি যে আমি সারা পৃথিবী থেকে ডিটাচ, কানের মধ্যে খালি আমার যেই গান, যার গান শুনছি সেই আছে, পৃথিবীতে আর কোথাও কেউ নেই। আমার এখনও কিন্তু অভ্যাস কানে হেডফোন দিয়ে গান শোনা, যদি জরুরি কোনো কিছু শোনার হয় সেটাও কানে হেডফোন দিয়ে শোনা, কারণ তখন বাইরের যত রকম সারফেস নয়েজ, পৃথিবীর যত গণ্ডগোল কিছুই আমার কানে আসে না। তো তখন আমরা মিউজিক লাভার যারা, তারা ওয়াকম্যানটাকে ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছিল। ইভেন এখনও যদি বলি, আমার কাছে কিন্তু সোনির রেকর্ড হয় এরকম একটা ওয়াকম্যান এখনও আছে, সেটাতে ক্যাসেট বাজে। সারগামে আমাদের প্রতিদিনের আড্ডা ছিল, যার কাজ আছে সেও যেত, যার কাজ নেই সেও যেত। ওখানে কি হতো, কালচারাল এক্সচেঞ্জটা হতো। আমরা কি লাইনে চিন্তা করছি বা কে কী ধরনের গান করছে, আমরা এগুলো স্টুডিওতে গেলে জানতে পারতাম। একটা গীতিকারের লেখাতে আপনি অভ্যস্ত হয়ে যান, এবং গীতিকার আপনার জন্য লিখে অভ্যস্ত হয়ে যায়, ও জানে যে আপনি কি চান। যেমন আমরা আমাদের কথা বলতে পারি, অমিত গোস্বামী কলকাতার কবি, ও লিখত কবিতা, আমি তাকে বললাম আমি তোমার কবিতা পড়ি না, তুমি কি আমাকে গান লিখবা, গান লিখে দেখাবা? ও আমাকে গান লেখা শুরু করলো আমার জন্য, এবং কিংবদন্তি কিছু গান অমিতের হাত দিয়ে এসছে, দেশ ছাড় রাজাকার, দেশের গানগুলো অবস্কিউরের, ক্র্যাক প্লাটুন, পরওয়ানা। অমিতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অর্ডারি গানগুলো অমিত এত সুন্দর করে লিখে দেয়। তাছাড়া আবার যদি অমিতের বেস্ট গান বলতে হয়, আমাদের এখন পর্যন্ত আমার কাছে অমিতের বেস্ট গান হচ্ছে পুষ্পধূলি, যেটা অবস্কিউর বাংলাদেশ অ্যালবামে ওর লেখা। লিরিক যদি ভালো না হয়,
আমরা কখনোই সেই গানটা নিয়ে কাজ করি নাই। আমার কাছে কেন জানি মনে হয় যে লিরিকের সাথে যখন প্রপার টিউন হয় একটা গান তখন গিয়ে সম্পূর্ণতা পায়। তো গীতিকার গান যিনি লিখছেন, লেখাটা প্রচণ্ড রকম জরুরি, সবার আগে ওটা, পরে গান। আমার একটা অদ্ভুত নাম ছিল এই মিক্সড অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে যে রোবট এসছে। তো এই নামের কারণ হলো যে আমি ঢুকতাম, সুরটা বুঝতাম, আমার 15 মিনিট লাগতো গানটা গাইতে, আমি বাসায় চলে আসতাম পকেটে টাকা নিয়ে। তো এই মানে এই লোক রোবটের মতো যেটা বলি সেটা পাট করে গেয়ে দিয়ে চলে যায়। তো স্বাধীনতাটা কিন্তু মিউজিক ডিরেক্টরদের উপরে ছিল, যারা গানের পুরো অ্যালবামের অ্যারেঞ্জমেন্টটা করতো। আমার পার্সোনালি আজমির বাবু যে জুটিটা ছিল, ওদের গান খুব পছন্দ ছিল ওরা। আর আরেকটা ব্যাপার ছিল, আমার জন্য ম্যাক্সিমাম মানুষ রেগে গান বেশি করতো, বিকজ সবার ধারণা ছিল আমি হয়তো রেগে গান অসম্ভব ভালো গাই। আর প্রিন্সের কাজ খুব ভালো লাগতো, টুলু ভাইয়ের কাজ, তো টুলু ভাই ইয়াত্তা নেই, কত যে করেছি মিক্সড অ্যালবাম আর কত যে গান করেছি। কিছু কিছু ছিল একেবারেই ধরে নিতাম যে এটা জলে দেওয়ার গান, কিন্তু টাকা পকেটে, টাকার জন্য গান গাইতাম। কিছু কিছু গান, সব না, সেগুলো আসলে পাতে তুলবার মতো না, এতই খারাপ গান, কিন্তু কিছু করার নেই। আমার মনে হয় যে এই যে ব্যাপারটা ছিল যে সার্টেন ব্যান্ডগুলোকে যদি বলা হতো যে তোমাদের গান তোমরা করে দাও তিনটা করে, যেমন চমক নামে একটা অ্যালবাম ছিল, ওখানে কিন্তু এই ধরনের ব্যাপার ছিল। তো ওইটা হলে কিন্তু এই মিক্সড অ্যালবামের প্রচার প্রসার সব কিছু এখনো থাকতো, এই যে বন্ধ হয়ে যাওয়াটা হতো না। 1985 সালে ব্যান্ড করার পর থেকে এই 2025 প্রতিটা ডেকেড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এই চ্যালেঞ্জের শেষ হওয়া না। অবস্কিউর সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে ব্যান্ড মেম্বার্স নিয়ে। আমাদের দুজন মেম্বার মারা গেছে, প্রিন্স বেস বাজাতো আর ওইদিকে সুমন পাটোয়ারি গিটার বাজাতো, সে আমেরিকাতে চলে গেল, সেখানেই মারা গেল। এরপরে ভালো মিউজিশিয়ানের, আমি সবসময় একটা কথা বলি যে ভালো মিউজিশিয়ানের থেকে আমার ভালো মানুষ বেশি দরকার। ব্যান্ডের মেন্টালিটি থাকাটা খুব জরুরি। অবস্কিউর কিন্তু একটা পরিবার, আমরা আমাদের ব্যান্ডের কাউকে ওইভাবে ট্রিট করি নাই যে মিউজিশিয়ান আসছো, কাজ করছো, পয়সা নিয়ে চলে যাচ্ছ। আমার মনে আছে আমাদের সুমন পাটোয়ারির বাবা যখন মারা গেলেন, এই দাফন কাফন, বাবাকে গ্রামে নিয়ে যাওয়া, এই সমস্ত পয়সা কিন্তু অবস্কিউরের ফান্ড থেকে এসছে। সো ওই জন্য আমি বলি যে এটাকে প্রত্যেককে আমরা পরিবারের অংশ হিসাবে ধরি এবং আমাদের রেসপন্সিবিলিটি ধরি। তো অবস্কিউর এই মেম্বার নিয়ে খুব সাফার করেছে, 2025-এ এসেও করেছি, কিন্তু এখন আমরা একদম সলিড একটা লাইন আপে আছি। ইনশাল্লাহ এটা কতদিন যাবে আমি জানি না, বাট আমি সারা জীবনই ঘুরে দাঁড়িয়েছি, যখনই প্রবলেম ফেস করেছি আমি একটা ওয়াল হিসাবে দাঁড়িয়ে গেছি যে এইটা যেভাবে হোক আমাকে পার হতে হবে। এই 4টা ডেকেড যদি ধরা হয় তাহলে এই ব্যান্ডটাকে আগলে রাখা, সামলে রাখা সব কিছুই আমার উপরে। আমরা তো অনেককে হারালাম, জুয়েল ভাই গেল, শাফিন ভাই চলে গেলেন, তো বাচ্চু ভাই গেলেন। আমি সবচেয়ে বেশি মিস করি বাচ্চু ভাইকে, কারণ এই একটা মানুষ যার কাছে আমি কোনোদিন কিছু চেয়ে খালি হাতে ফিরি নাই। আবার এটা ভাইস ভার্সা, বাচ্চু ভাই কোনোদিন আমাকে ফোন করে বলেছেন কিছু একটা করতে, আমি সেটা করি নাই, এই ইতিহাস নাই। সো এই মানুষটাকে ইভেন আমার টিভি রুম যেটাতে আমি সারা সময় থাকি, ওখানে একটা নেস্ট হাব আছে, ওখানে বাচ্চু ভাইয়ের সাথে আমার যে কটা ছবি সবগুলো ওখানে দেওয়া, ওটা একটু পর পর ঘুরে ঘুরে আসে। ওখানে কিন্তু আর কোনো মিউজিশিয়ানের ছবি নেই, খালি বাচ্চু ভাইয়েরই আছে। এই মানুষটাকে আমি প্রচণ্ড রকম মিস করি। আমি এখনো যদি বলে আমি বাচ্চু ভাইকে অনেক ভালোবাসি। আমি সবসময় একটা কথা বলি, আমি টিপু গান না বাজনা না শেখা একটি ছেলে, আমাদের দেশের মানুষ আমাকে আমার গানের জন্য যেই ভালোবাসা দিয়েছে এটার কোনো প্রতিদান নেই। আমি টিপু চেষ্টা করি নতুন ভালো কিছু গান করার, যাতে আপনারা আমাকে আরও অনেক দিন ভালোবাসেন, মনে রাখেন। সবাই অনেক ভালো থাকবেন।